স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং জাহিদুল বাশার। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। যুক্তরাষ্ট্রের ট্রাম্প যুগের অবসান হচ্ছে আজ। শপথ নিচ্ছেন জো বাইডেন, নিয়ম ভাঙছেন বিদায়ী প্রেসিডেন্ট। করোনা টিকা কর্মসূচি শুরু হতে পারে 26 বা 27 জানুয়ারি। উদ্বোধন কুর্মিটোলা হাসপাতালে। প্রথম দিন পাবেন সম্মানিত 25 নাগরিক। রাজধানীতে কিছু বাস বে থাকলেও তোয়াক্কা না করে যত্রতত্র থামছে বাস। ঝুঁকি নিয়ে যাত্রী ওঠানামা, বাড়ছে সড়ক দুর্ঘটনা। মাঘে বৃষ্টি, উত্তরাঞ্চল সহ সারা দেশে বাড়াবে শীত। বিভিন্ন স্থানে বেড়েছে নিউমোনিয়া ও ডায়রিয়া। হিমশিম হাসপাতাল। এবং 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ। উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো শুরু। শিরোনাম শুনছিলেন, এবার বিরতিহীন সংবাদের পুরো খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন জো বাইডেন। বাংলাদেশ সময় সন্ধ্যায় ওয়াশিংটনের ক্যাপিটল হিলের উন্মুক্ত চত্বরে এই শপথ অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দেশটিতে অবসান হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যুগের। স্থানীয় সময় সকালে হোয়াইট হাউস ছাড়বেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। এবারের শপথ অনুষ্ঠান হবে অন্যবারের চেয়ে একটু ভিন্ন। যুক্তরাষ্ট্রে সবসময় 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্টের অভিষেক হয়ে আসছে, বিষয়টা তা নয়। দেশটির সংবিধানে প্রাথমিকভাবে নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল 4 মার্চ। পুরো যুক্তরাষ্ট্র থেকে ভোটের ফলাফল রাজধানীতে পৌঁছানোর জন্যই এতটা সময় নেওয়া হতো বলে ধারণা করা হয়। তবে বিদায়ী প্রেসিডেন্টের অফিস ছেড়ে যাওয়ার জন্য এই সময়টা ছিল বেশ দীর্ঘ। আধুনিকতার সাথে সাথে দ্রুত আর সহজ হয় ভোট গণনা পদ্ধতি। ফলে এগিয়ে আসে নতুন প্রেসিডেন্টের অভিষেকের তারিখও। 1933 সালে সংবিধানের 20তম সংশোধনীতে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের তারিখ নির্ধারণ হয় 20 জানুয়ারি। এরপর 1937 সাল থেকে এই দিনেই হয়ে আসছে মার্কিন প্রেসিডেন্টের শপথ। এবছর নতুন প্রেসিডেন্টের অভিষেকের দিনটা অন্যান্য বারের মতো হবে না। একদিকে করোনা মহামারী, অন্যদিকে 6 জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় ভিন্নতা থাকছে এবার। করোনার জন্য বড় পরিসরে হচ্ছে না এবারের আয়োজন। সম্ভাব্য হামলা শঙ্কায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া 100 বছরেরও বেশি সময় পর এই প্রথমবার নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে থাকছেন না বিদায়ী প্রেসিডেন্ট। বাইডেনের শপথ অনুষ্ঠানে না থাকার কথা আগেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওই দিন সকালেই ওয়াশিংটন ডিসি ছাড়বেন তিনি। এর আগে শুধু 3 জন বিদায়ী প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে থাকেননি। তারা হলেন জন অ্যাডামস, জন কুইন্সি অ্যাডামস এবং অ্যান্ড্রু জনসন। তবে শপথে উপস্থিত থাকবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। শপথ অনুষ্ঠানের দিন পারফর্ম করবেন জেনিফার লোপেজ এবং লেডি গাগা, যারা বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন যৌন নির্যাতনের বিরুদ্ধে একযোগে কাজ করেছেন। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ বিদায় নিচ্ছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের বিদায়ী ভাষণে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন যা যা করতে এসেছিল তার সবই করেছে। এদিকে পরবর্তী প্রশাসনের জন্য জনগণকে প্রার্থনা করতে বললেও জো বাইডেনের বিষয়ে কোনো মন্তব্য করেননি বিদায়ী প্রেসিডেন্ট। 2017 সালের 20 জানুয়ারি দায়িত্ব নেন ধনকুবের রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। একের পর এক বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমতার শুরু থেকেই সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর করোনার মতো মহামারীকে দেখেছেন তুচ্ছভাবে। সবশেষ নির্বাচনে হার মানতে না চাওয়া আর ক্যাপিটলে তার সমর্থকদের তাণ্ডবে বিস্মিত হয়েছে পুরো বিশ্ব। প্রথা ভেঙে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানেও থাকবেন না ট্রাম্প। শেষ দিন বিদায়ী ভাষণে তিনি বলেন, তার প্রশাসন যা করতে এসেছিল তার সবই করেছে। আমরা যা করতে এসেছিলাম তার সবই করেছি। এর বাইরে আরো অনেক কিছু করেছি। আমাকে কঠিন লড়াই করতে হয়েছে, কারণ আপনারা আমাকে এজন্যই নির্বাচিত করেছিলেন। বিদায় বেলায় নিজের সমর্থকদের তাণ্ডবের নিন্দা জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে আমরা গণতন্ত্র নিয়ে গর্ব করি। রাজনৈতিক সহিংসতা তার উপর আঘাত। এটা কোনোভাবেই সহ্য করা হবে না।
এদিকে এতদিন ধরে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ আনলেও শেষ মুহূর্তে বাইডেন প্রশাসনের সাফল্যের জন্য জনগণকে প্রার্থনা করতে বলেছেন বিদায়ী প্রেসিডেন্ট। তবে বিদায়ী ভাষণে দায়িত্ব নিতে যাওয়া নতুন প্রশাসনকে শুভেচ্ছা জানালেও উত্তরসূরি বাইডেনের নাম নেননি ট্রাম্প। এদিকে দায়িত্ব ছাড়ার কয়েক ঘন্টা আগে নিজের সাবেক সহযোগী স্টিভ ব্যাননকে প্রেসিডেন্টের ক্ষমতায় ক্ষমা করে দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার তহবিল জোগাড়ের জন্য দাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেয়ার অভিযোগে হোয়াইট হাউসের সাবেক এই চিফ স্ট্র্যাটেজিস্ট ব্যাননের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়াও এই বিদায়ের ক্ষণে আরও ৭২ জনকে ক্ষমা ঘোষণা করেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট যিনি 2 বার অভিশংসিত হয়েছেন। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনে প্রথম বাংলাদেশি হিসেবে ডেপুটি চিফ অফ স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাহিন সিদ্দিকী। হোয়াইট হাউস প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার খবরে জাহিন সিদ্দিকীর গ্রাম ময়মনসিংহের মানুষ এখন বেশ আনন্দে। বাংলাদেশের যে কোনো প্রয়োজনে জাহিন দেশের পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা গ্রামবাসীর। ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাদারীনগর গ্রামের মোস্তাক আহমেদ সিদ্দিকী ওরফে মামুন ও কামরুন আবেদিন হেলেনা সিদ্দিকী দম্পতি প্রায় ৩৩ বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানেই জন্ম তাদের একমাত্র সন্তান জাহিন সিদ্দিকীর। লেখাপড়া, বেড়ে ওঠা সব যুক্তরাষ্ট্রেই। গেল বুধবার বাইডেনের হোয়াইট হাউসে ডেপুটি চিফ অফ স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে নাম ঘোষণা করা হয় জাহিন সিদ্দিকীর। সংবাদটি মোবাইলের মাধ্যমে দেশের স্বজনদের জানান জাহিন সিদ্দিকীর বাবা। এরপর থেকেই উচ্ছ্বসিত তাদের স্বজন ও গ্রামের লোকজন। রাউনের কথা আছে কতদিন আগে, এই করোনা লাগে আইতে পারছে না। তারা ডাক্তার দুজোর আমেরিকার। আমাদের চাচাতো ভাই এত বড় চাকরি পাইছে, গর্ব না দেশের। অনেক ভালো, ওরা বাড়িতে আসলে ওদের কাছে মানে কে ধনী কে গরিব ওদের কোনো ভেদাভেদ নেই। মাদারীনগর গ্রামেই জাহিনের পরিবার প্রতিষ্ঠিত করেছেন একটি হাফিজিয়া মাদ্রাসা, যা পরিচালিত হচ্ছে তাদের সবার সম্মিলিত সহযোগিতায়। এমন খুশির খবরে এলাকাবাসী ও মাদ্রাসার পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। ছাত্র ছাত্রী আছে, তাদের বরণ পোষণ থেকে শুরু করে যা সমস্ত কিছুই তারা বহন করেন। আমরা দোয়া করি উনি দীর্ঘায়ু লাভ করুক। নানা কর্মব্যস্ততার মাঝে সুযোগ হলেই দেশে আসেন জাহিন সিদ্দিকী। সবশেষ ২০১৬ সালে বাবার সাথে গ্রামের বাড়িতে ঘুরে গেছেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আগামীকাল দুপুরে ভারত থেকে উপহারের ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানান, দেশের টিকা কর্মসূচি উদ্বোধন হতে পারে ২৬ বা ২৭ জানুয়ারি। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে হবে ভ্যাকসিনের উদ্বোধন। প্রথম দিন রাষ্ট্রের সম্মানিত ২৫ জন ভ্যাকসিন পাবেন। পরদিন রাজধানীর ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল সহ 4 হাসপাতালে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হবে। এ সময় 4 থেকে 500 মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। এরপর অপেক্ষা করা হবে 7 দিন। আগামী 7 ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরে করোনার টিকা দেওয়া শুরু হবে। প্রথম মাসে 60 লাখ ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। প্রথম দিন যাদেরকে দেওয়া হবে এর মধ্যে ডাক্তার, নার্স এবং ফ্রন্ট লাইনে যারা কাজ করেছে তারা থাকবে। এর মধ্যে আমরা বলছি একজন শিক্ষক, একজন মুক্তিযোদ্ধা, একজন পুলিশের প্রতিনিধি, একজন আর্মির প্রতিনিধি, একজন সিভিল প্রশাসনের প্রতিনিধি, একজন সাংবাদিক প্রতিনিধি। এরকম আমরা ক্রস সেক্টর থেকে আমরা চাচ্ছি যে একজন করে নিয়ে এরকম 25 জনকে, 20 থেকে 25 জনকে আমরা প্রতিদিন এই টিকাটা দেওয়ার চেষ্টা করব। রাজধানীর বেশ কিছু এলাকায় বাস বে থাকলেও আইনের তোয়াক্কা না করে যেখানে সেখানে যাত্রী তুলছে বাসগুলো। জীবনের ঝুঁকি নিয়ে ওঠানামা করছে মানুষ, ফলে রাজধানীতে বাড়ছে সড়ক দুর্ঘটনা। ঢাকার বাসগুলো রুট ফ্র্যাঞ্চাইজির আওতায় আসার আগে এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা কঠিন জানিয়ে সিটি কর্পোরেশন বলছে, শীঘ্রই রাজধানীর সব স্থানে নির্মাণ হবে বাস বে। নামে বাস বে হলেও কোনো বাসই থামে না এখানে। বনানীর এই বাস বেটি দখল করে বসেছে দোকান, পরিণত হয়েছে মোটরসাইকেল ও সিএনজি স্ট্যান্ডে। গাজীপুর, মিরপুর, উত্তরা সহ বিভিন্ন স্থান থেকে আসা বাসগুলো যাত্রী তুলছে মাঝ রাস্তায়। কখনো কখনো চলন্ত গাড়িতে জীবনের ঝুঁকি নিয়েই উঠছেন যাত্রীরা, ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। রিস্ক না নিয়ে জানি সবাই একটু ঠান্ডা মাথায়, আমারও ভুল হয়েছে বিষয়টা, আমারও ভুল, এবং সবাই যেন এই ভুলটা না করে। আমি বলি স্টপেজে নামাও,
অন্য পাবলিক বলতেছে না আমাকে এখানে নামিয়ে দাও। এখানে আমাদের ভুল আছে, বাস যারা চালায় তাদের ভুল আছে। তো আমরা বলছি বামে চাপাই, তোরা বামে চাপা না, হালকা স্লো করে নামাই দেয়, আমরা কি করবো বলেন? আইন কেন মানছেন না জানতে চাইলে চালকরা দেখান নানান রকম অজুহাত। রাস্তা ফাঁকা বিতে এই জন্য দাঁড়াইছে, তাছাড়া তো দাঁড়াইলাম না, তার সামনে যে দাঁড়াই। এখানে তো ব্রেক করিনি, তো টানেতে আইতেছি, যাত্রী তো লাফে ওঠে। আমাদের ভুলে গেছে, আর ঠিক আছে তারা আজকে ভুলে গেছে, কালকে সামাবো। রাজধানীর খিলগাঁও, মগবাজার, শাহবাগ, রামপুরা সহ বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থানই নেই বাসবে। যেসব স্থানে আছে সেসব জায়গায় বাসবেতে যাত্রী ওঠানামা নিশ্চিতের বিষয়ে ট্রাফিক পুলিশও যেন খানিকটা উদাসীন। প্রতিবন্ধকতা মামলা করি, বাসবে না ব্যবহার করে না সেই জন্য মামলা করা হয়। নিয়মিত আমাদের কার্যক্রম চলে। বাস চালক, বাসের হেল্পারের পাশাপাশি আমাদেরকে যাত্রীদেরকেও সচেতন হতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে এপ্রিলের মধ্যেই ঢাকার বাসগুলোকে ফ্রাঞ্চাইজির আওতায় আনতে কাজ করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। পর্যায়ক্রমে সব স্থানেই নির্মাণ হবে বাসবে। কোথায় কোথায় বাসবেগুলো করা হবে সেই সব জায়গা কাদের, ওদেরকে আমরা চিঠি দিচ্ছি এবং ওদেরকেও নেক্সট মিটিংয়ে দেওয়া হবে। অবশ্যই আমরা চেষ্টা করছি একটি শৃঙ্খলভাবে বিশৃঙ্খল থেকে শৃঙ্খলা এনে টোটাল এই বাস রুট ফ্রাঞ্চাইজটা করার জন্য। সুনির্দিষ্ট বাসবে, সুনির্দিষ্ট যাত্রী ছাউনি, সুনির্দিষ্ট কাউন্টার ছাড়া, সুনির্দিষ্ট বাস স্টপ বা বাস স্ট্যান্ড ছাড়া অন্য বাসগুলো বা যত্রতত্রভাবে আর দাঁড়াতে দেওয়া হবে না, রাখতে দেওয়া হবে না। বাসবে মেনে চলা নিশ্চিত করতে সরকারের উদ্যোগের পাশাপাশি ব্যক্তি সচেতনতা দরকার বলে মনে করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সকাল থেকে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সেই সাথে বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস। এতে সারা দেশে অনুভূত হচ্ছে শীত। রাজধানীতে সকাল থেকে সূর্যের দেখা মেলেনি, ভোর থেকেই আকাশ কুয়াশায় ভরা, মেঘলার মতো রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজকের মতো আগামীকালও রাজধানী সহ সারা দেশের আকাশ মেঘলা থাকবে, এছাড়াও বৃষ্টি অব্যাহত থাকবে। এতে উত্তরাঞ্চল সহ সারা দেশে বাড়বে শীতের তীব্রতা। তাপমাত্রা কমে যাওয়ায় রাজশাহী, কুষ্টিয়া সহ উত্তর পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এই অবস্থা চলবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে সারা দেশের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে 11.3 ডিগ্রি সেলসিয়াস। কালকে আবহাওয়াটা খুব ভালো ছিল, রোদ ছিল, কিন্তু আজকে সকাল ঘুমিতে উঠে দেখতেছি কি কুয়াশা অনেক, তারপরে আকাশ মেঘাচ্ছন্ন। সকাল থেকে 2-1 বার বৃষ্টিও হচ্ছে, তাই আমাদের কাজের একটু ব্যাঘাত ঘটছে। রংপুর ও খাগড়াছড়িতে গত 1 সপ্তাহে ঠান্ডায় বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। গত 1 মাসে এই 2 জেলায় ঠান্ডাজনিত রোগে মারা গেছে 20 জন। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে জনবল সংকটে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে নার্স ও চিকিৎসকরা। গত 1 সপ্তাহে বেড়েছে ঠান্ডার প্রকোপ। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। শ্বাসকষ্ট, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে তারা। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন অন্তত 80 জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। এ নিয়ে গত 1 মাসে রংপুরে অন্তত 400 শিশু ও বৃদ্ধ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হন। ঠান্ডা হওয়ার কারণে বাচ্চাটা অসুস্থ হয়েছে, তো আমরা হাসপাতালে আসছি। শনিবার রাতে পুরো রাত এরকম খাইতে পারে না, কান্না করে, পুরো রাত কান্না করতে করতে খাগড়াছড়িতে অনেক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি হচ্ছে। অবস্থা খারাপ হয় উন্নত চিকিৎসার জন্য তাদের পাঠানো হয় চট্টগ্রাম হাসপাতালে। এছাড়া জনবল সংকটে বাড়তি রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্স। এখন তো ঠান্ডা পড়তেছে, যেহেতু এই কারণে হচ্ছে বাচ্চাদের আপনার হাঁচি কাশি সবকিছু বেড়ে গেছে, ঠান্ডার পরিমাণও বেড়ে গেছে, বাচ্চা মানে রোগীর পরিমাণও বেড়ে গেছে। আর এই কারণে হচ্ছে আমাদের এখানে মৃত্যুর পরিমাণও মোটামুটি হয়ে গেছে আর কি, বেড়ে গেছে। তবে আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শীতের প্রকোপ বাড়লে যেসব রোগের প্রাদুর্ভাব দেখা যায়, বিশেষ করে বাচ্চাদের নিউমোনিয়া, আবার ডায়রিয়া হয়। বয়স্কদের যদি অ্যাজমার প্রবলেম থাকে, অ্যাজমার প্রকোপটা বেড়ে যায়। এছাড়া ঠান্ডাজনিত রোগীদের দ্রুত হাসপাতালে আনারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আজও অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। বেলা 11টা থেকে তৃতীয় দিনের মতো শুরু হয় অভিযান। আজ কামরাঙ্গীরচরের ঠোঁটার মুখ এলাকায় অভিযান চালানো হচ্ছে। বিআইডব্লিউটিএ জানিয়েছে অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা পাকা, আধা পাকা সহ সব টিনশেড স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
নদীর জায়গা দখল করে যেসব স্থাপনা গড়ে উঠেছে তার সবগুলোই পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। এদিকে উচ্ছেদ হওয়া ভবন মালিকরা দাবি করেছেন বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বিআইডব্লিউটিএ তাদের স্থাপনা ভেঙে ফেলছে। এর বিরুদ্ধে তারা শিগগিরই আদালতে যাবেন বলেও জানান। কামরাঙ্গীরচরে গত 2 দিনে 187টি স্থাপনা উচ্ছেদ এবং নদীর প্রায় 4 একর জমি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান নিয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, এ পর্যন্ত কতগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে আর আজ কতক্ষণ অভিযান চলবে? দেখুন, সকাল থেকে বিআইডব্লিউটিএর যে উচ্ছেদ অভিযান এটি চলছে কামরাঙ্গীরচর এলাকায়। এখানে বলা চলে 50টির মতো কাঁচা পাকা স্থাপনা এরই মধ্যে উচ্ছেদ করা হয়েছে, তবে অভিযান এখনও চলমান রয়েছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এখানে বিআইডব্লিউটিএর যে নিয়মিত অভিযান তার অংশ হিসেবেই এখানে সকাল থেকে অভিযান পরিচালিত হচ্ছে এবং এই কামরাঙ্গীরচর এলাকায় 3 দিন যাবত, অর্থাৎ আজকে নিয়ে 3 দিন যাবত অভিযান চলছে এবং এই উচ্ছেদ অভিযান আরও বেশ কয়েকদিন চলতে পারে কামরাঙ্গীরচর এলাকায়। এটি বিআইডব্লিউটিএর পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ এখানে বিআইডব্লিউটিএ বলছে যে এই এলাকায় যে নদীর সীমানা পিলার রয়েছে যেটি 2012 সালে দেয়া হয়েছিল, সেই সীমানা পিলার দিয়ে আসলে ভুল ছিল এবং এখানে কিছু আপত্তিও ছিল বিআইডব্লিউটিএর। সেই আপত্তি থাকার পরেও মূলত এখানে এই যে সীমানা পিলার দেওয়া হয়েছিল, মূলত সেই সীমানা পিলারের পরে যাদের স্থাপনা রয়েছে সেই স্থাপনা বা জমি রয়েছে সেই জমিও কিন্তু মূলত বিআইডব্লিউটিএ তাদেরকে আগেই বলেছিলেন যে এখানে যদি কোনো স্থাপনা করতে হয় তাহলে নৌ মন্ত্রণালয়ের বা বিআইডব্লিউটিএর অনুমোদন লাগবে, কিন্তু এখানে আসলে অনুমোদন নেওয়া হয়নি। অনুমোদন না নিয়ে যেসব স্থাপনা করা হয়েছে যে সীমানা পিলার, সেই সীমানা পিলারের ভেতরে সেগুলি এখন নির্দিষ্ট যে মাপ রয়েছে সেই মাপের ভেতর যা আছে সব ভাঙা হচ্ছে। আমরা সকাল থেকে যে বিষয়টি দেখেছি, এখানে যারা ভবন মালিক আছেন তারা বেশ কিছু ভবন মালিক তারা তাদের জমির কাগজপত্র নিয়ে বিআইডব্লিউটিএর কাছে এসেছিলেন। এটি তাদের কেনা জমি বা তাদের যে কাগজপত্র সেগুলি দাখিল করেছিলেন এখানে বিআইডব্লিউটিএর যারা কর্মকর্তা আছেন, কিন্তু তারা সেই সব কাগজপত্র কোনো তোয়াক্কা না করে তাদের যে নির্ধারিত সীমানার মাপ রয়েছে সেই মাপের মধ্যে যেসব স্থাপনা সব উচ্ছেদ করে দিচ্ছেন। এখানে বিআইডব্লিউটিএ বলছে তাদের যে উচ্ছেদ অভিযান, এই উচ্ছেদ অভিযানের পর এই সব দখলমুক্ত হওয়া জমি আর যাতে দখল হতে না পারে এর জন্য তাদের যে তদারকি সেই তদারকি চলবে এবং এই তদারকি মাঝে মধ্যে থেমে যাবার কারণে উচ্ছেদ হওয়া জমি আবার দখল হয়ে যায় এবং এই দখল মুক্ত রাখতে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে বিআইডব্লিউটিএ বৃক্ষরোপণ করে দিয়েছে, কিন্তু এরপরেও সেই জায়গা আবার দখল হয়ে যায়। এর জন্য তারা নির্দিষ্ট সীমানা পিলার দিয়ে এবং সেখানে ব্যারিকেড দিয়ে বা কাঁটাতার দিয়ে একটি বাউন্ডারি করে দেবে, এমনটিও বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই বিআইডব্লিউটি এর যে অভিযান, এই অভিযান নিয়ে এখানে স্থানীয় যারা আছেন যাদের ভবন ভাঙা হচ্ছে, অর্থাৎ যাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, তারা অনেকে অভিযোগ করেছেন যে এখানে তাদেরকে আগে থেকে যে জানানো, অর্থাৎ নোটিশ দেয়া ভবন বা স্থাপনা সরিয়ে দেওয়ার, সেটি করা হয়নি। তবে এখানে বিআইডব্লিউটি বলছে যেহেতু তারা নদীর জমিতে তাদের স্থাপনা গড়েছে অবৈধভাবে, এখানে আসলে নোটিশ দেওয়ার যে কোনো নিয়ম সেটি আসলে নেই, কারণ এখানে তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে এসেছেন। এবং এরপরেও বিআইডব্লিউটি বলছে গত দুদিন আগে তারা এখানে মাইকে জানিয়েছিলেন যাদের এই নদীর সীমানার মধ্যে স্থাপনা রয়েছে সেগুলি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে বা তাদেরকে সেগুলি এই নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু এরপরেও আসলে যারা শুনেননি, স্থাপনা সরিয়ে নেননি, মূলত সেগুলি এখন গুড়িয়ে দেওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে বিআইডব্লিউটি এর যে উচ্ছেদ অভিযান সেটি এখনো চলছে এবং এই যে নির্ধারিত যে অভিযান, এই অভিযান তারা অব্যাহত রাখবে, এটি বিআইডব্লিউটি বলছে। রাজধানী কামরাঙ্গীরচর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। পৌরসভা নির্বাচনের পরবর্তী ধাপের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে এবার কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন। বিদ্রোহী প্রার্থী ও তাদের মদতদাতাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন ওবায়দুল কাদের। পরে করোনা প্রসঙ্গে তিনি বলেন,
এই কঠিন সময়ে সরকার ও আওয়ামী লীগের কর্মীরা মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছে। এ সময় সরকারের পাশে না থেকে বিএনপি উল্টো নানা সমালোচনা করছে। এখন করোনার টিকা নিয়ে তারা আগাম অপপ্রচার শুরু করেছে। তিনি বলেন, সরকার ও দেশের সফলতা এবং অর্জন বিএনপির গায়ে জ্বালা ধরায় তাদের আমলে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে অপরাধীদের শাস্তি দিতে সামান্যতম দ্বিধাবোধ করে না বলেও জানান ওবায়দুল কাদের। করোনার টিকা সংগ্রহ, ব্যবস্থাপনা, টিকা প্রদান কাজও স্বচ্ছতা, সফলতার সাথে সম্পন্ন করবে শেখ হাসিনার সরকার। ইনশাল্লাহ তারা শুধু বসে বসে মিথ্যাচারই করবে। মিথ্যাচার আর অন্ধ সমালোচনা ছাড়া তাদের আর কোনো সক্ষমতা নেই। প্রচার প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে চট্টগ্রাম সিটি নির্বাচন। আর শেষ মুহূর্তে বেড়ে চলেছে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। প্রচার শুরুর পর এ পর্যন্ত অন্তত ৪৫টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। এর জন্য প্রার্থীদের সতর্ক করা সহ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। নির্বাচনী প্রচারে এই ধরনের শোভাযাত্রা আচরণবিধি লঙ্ঘনের সামিল। তবে তা উপেক্ষা করে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। মাইকিং এর ক্ষেত্রে মানা হচ্ছে না বেঁধে দেয়া সময়সীমা। নিয়ম ভেঙে প্রচার কাজে শিশুদেরকেও ব্যবহার করছেন অনেক প্রার্থী। এসব অনিয়ম নিয়ে প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। গত ৮ জানুয়ারি আনুষ্ঠানিক প্রচার শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৫টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে, যার মধ্যে ৯টি জমা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী। দৃশ্যত কোনো ব্যবস্থা তারা নেয়নি। আমরা বলতে চাচ্ছি দৃশ্যত পানিশমেন্ট দিতে হবে। বিশেষ করে বিভিন্ন জায়গায় আমরা যে কমপ্লেইনগুলো করেছি তাদেরকে, এবং সন্ত্রাসীদের নামও আমরা বলেছি, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে পানিশমেন্ট যদি দেওয়া হয় তাহলে হয়তো আমরা একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ আসতে। প্রচারে বাধা দেয়া ও পোস্টার ছেঁড়ার অভিযোগ এনে আচরণবিধি লঙ্ঘনের 2টি অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। ওনারা অভিযোগ দিয়েছে আমাদেরকে সতর্ক করছেন, এটা ঠিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে আইন যদি আপনি নিজে না মানেন, পরিবেশ যদি আপনি নিজে সৃষ্টি না করেন, কেউ আপনাকে সে পরিবেশ সৃষ্টি করাতে পারবে না। কাউন্সিলর প্রার্থীদের করা অভিযোগও জমা পড়েছে 34টি। এসব অভিযোগের মধ্যে 19টি নিষ্পত্তি হয়েছে। অন্যগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। প্রচারণার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিল, সেগুলো যাতে তারা বাধা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। এভাবেই মূলত কারো পোস্টার ছিঁড়ে ফেলা বা কারো ব্যানার ছিঁড়ে ফেলা এই অভিযোগগুলো ছিল, সেগুলো ইতিমধ্যেই আমরা ব্যবস্থা গ্রহণ করেছি যাতে আর এ ধরনের কোনো ঘটনা না ঘটে। প্রার্থীদের অভিযোগ ও ভোটারদের আস্থা অর্জনে নির্বাচন কমিশনের সুপারিশে এরই মধ্যে নগরীর 5 থানার ওসিকে বদলি করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সহকর্মী আহসান রিটন এই মুহূর্তে চট্টগ্রামের সিটি নির্বাচনের খবরাখবর নিয়ে সেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন। সবশেষ খবরাখবর জানবো তার কাছ থেকে। রিটন, নির্বাচনের আর ঠিক 1 সপ্তাহ বাকি আছে, 27 জানুয়ারি নির্বাচন। এই সময় যেটি দেখা যায় যে নানান ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ করা হয়, যেমনটি আমরা খবরেও দেখছিলাম, কিন্তু লিখিত অভিযোগ এখন পর্যন্ত কতটা কি গেছে নির্বাচন কমিশনের কাছে? আহসান রিটনের সাথে আমাদের সংযোগটি এর মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে তার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। পরের খবরে যাই। এবার দেশে বাণিজ্যিকভাবে সাপ চাষ করা যাবে, এজন্য বন অধিদপ্তরে তৈরি হচ্ছে বিধিমালা। করা যাবে সাপের খামারও। দেশে সাপে কাটা রোগীর চিকিৎসায় ওষুধ তৈরিতে এসব খামার থেকে কাঁচা মাল সংগ্রহ করা যাবে, সেই সাথে বিষ ও চামড়া রপ্তানি করা যাবে। অনেকেই নিজ উদ্যোগে সাপের চাষ শুরু করলেও সরকারিভাবে এখনো কোনো অনুমোদন দেওয়া হয়নি। প্রতি বছর বিষধর সাপের কামড়ে মারা যায় প্রায় ৬,০০০ মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুম ও গরমের সময় সাপে কাটার ঘটনা বেশি ঘটে। গ্রাম থেকে মফস্বল শহরে গোখরা, শঙ্খিনী, চন্দ্রবোড়া সাপে কাটার চিকিৎসার সুবিধা অনেক মেডিকেল কলেজ হাসপাতালে নেই।
আমাদের দেশে এখনও চন্দ্রপুরার তেমন কোনো অ্যান্টিভেনাম আমরা যতদূর জানি নাই, তবে ইন্ডিয়া থেকে মনে হয় কিছু অ্যান্টিভেনাম বাংলাদেশে নিয়ে আসা হয় এবং সেগুলো বিভিন্ন হসপিটালগুলোতে আছে, তবে সেটা আসার চেয়ে অনেক খুবই কম। সাপে কাটা রোগের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভেনাম ইনজেকশন তৈরি করতে লাগে প্রচুর পরিমাণে সাপের বিষ, তাই বাণিজ্যিকভাবে সাপ চাষের দায়িত্ব খামারিদের দেয়া যেতে পারে। এ সংক্রান্ত বিধিমালা চূড়ান্ত সুপারিশ করেছে বন অধিদপ্তর। বন্যপ্রাণী আইন 2012-র আওতায় সাপের খামার ব্যবস্থাপনা বিধিমালা খসড়া তৈরি করেছে তারা। শর্ত মেনে খামার তৈরি, বিষ ও চামড়া রপ্তানি করতে পারবেন খামারিরা। উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করে ব্যক্তি পর্যায়ে সাপের খামার স্থাপন করতে পারে এবং সাপের খামার থেকে উৎপাদিত সাপ, তারপরে বিষ, তারপরে চামড়া এবং এছাড়া সাপ সংক্রান্ত উপজাত অনুমতি সাপেক্ষে বিদেশে রপ্তানি করার সুযোগ রয়েছে। স্থানীয় সাপ থেকেই প্রতিষেধক তৈরির নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশে বিষধর সাপের দংশনে রোগীদের কেবলমাত্র ভারত থেকে আমদানি করা ওষুধেই চিকিৎসা করা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারওয়ান বাজার ও শ্যামবাজারে সক্রিয় রয়েছে একটি ডাকাত চক্র। যে ক্ষুদ্র ব্যবসায়ীরা এসব পাইকারি বাজারে পণ্য কিনতে আসেন তারাই এই চক্রের টার্গেট। যাত্রী হিসেবে পিকআপে তুলে নিয়ে সব লুটে নেয় ডাকাতরা, কখনো খুনও করে। সম্প্রতি এ চক্রের 6 জন গ্রেপ্তার হয়েছে। 28 ডিসেম্বর 2020 ভোর 5টা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে রাজধানীর কাওলায় পিকআপ ভ্যান থেকে একজনকে রাস্তায় ফেলে দেয়া হচ্ছে। তিনি কাঁচামাল ব্যবসায়ী আপন মিয়া। দক্ষিণখান থেকে কারওয়ান বাজারে যাওয়ার পথে ডাকাতদের হাতে মৃত্যু হয় তার। এ ঘটনায় মামলা হলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার হয় ডাকাতিতে ব্যবহৃত পিকআপ ভ্যান, ছুরি ও টাকা। 5 থেকে 6 জন প্রতি রাতে 7 থেকে 8টি করে ডাকাতি করে বলে স্বীকার করেছে তারা। যাত্রীর মতো বৈশা থাকলে ওনারা আমার যাত্রী মনে করে সিঙ্গেল দেওয়ার পরে ড্রাইভার আওয়াজ দেয় যে কারণ বাজার উঠেন, তো ওঠার পরে গাড়িটা টান দেওয়ার পরে যেমন 2 স্ট্যান্ডের মাঝখানে একটা খালি গ্যাপ জায়গা আছে না, আধারের অন্ধকার, ওই খালি গ্যাপ জায়গায় যা রাইখা আমরা ওনারা গাড়ির ভিতরে বসায় সুন্দর করে একটা চাকু আছে, চাকুটা দিয়ে ঠেক দিয়ে বলি যে আমরা ছিনতাইকার, আপনার কাছে যা আছে সব সসম্মানে দিয়ে দেন, না হলে আপনারা মায়ের দূর করুন। 3বার কাজে গেছি, 3বার গেছি। একদিন আমাকে 800 টাকা, একদিন 1500, একদিন 1500, মোট 8-9 জনের থেকে এই কাজ করা হয়েছে। গোয়েন্দা পুলিশ বলছে এরা নারায়ণগঞ্জের জালকুড়ির বস্তিতে থাকে। দিনে পিকআপ ভ্যান ও লেগুনা চালায়, রাত হলেই শুরু হয় ডাকাতি। এই টাকা খরচ করে নেশায়। টাকা, মোবাইল, আবার স্বর্ণালঙ্কার, আংটি, ঘড়ি থাকলে সেগুলোকে নিয়ে যে কখনো 300 ফিট, কখনো বিমানবন্দর রুট, বিশেষ করে এই পাম ভিউ এই পাশে যেগুলো অনেক জোরে গাড়ি চালানো যায় সেই জায়গাতে মানুষগুলোকে আহত করে ফেলে দিয়ে যায়, কখনো মেরেও ফেলে দিয়ে যায়। ডাকাতি এড়াতে রাতে বিভিন্ন বাজারে আসা ব্যবসায়ীদের গণপরিবহন ছাড়া চলাচল না করার পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরতিহীন সংবাদ দুপুরে আরো যা থাকছে। করোনার মধ্যেও দেশের অর্থনীতি সঠিক পথে এগিয়েছে, সম্ভব হয়েছে সরকারের প্রণোদনায়, বললেন অর্থমন্ত্রী। উইঘুর সহ মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করছে চীন, অভিযোগ যুক্তরাষ্ট্রের। মুজিববর্ষ উপলক্ষে শনিবার 66,000 গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের এই উদ্যোগে সামিল হয়েছেন জনপ্রতিনিধি, প্রজাতন্ত্রের কর্মচারী ও বিত্তবানরা। প্রায় 6,000 ঘর নির্মাণ করে দিচ্ছেন তারা। আমার মতো বাঁচতে হরা কেউ নাই, বুঝছেন তো। আশা আছে এই জায়গাতে যদি শেখ হাসিনা যদি আমাকে একটু মাথা একটু ঠাই দেয়, তাই আমাকে আশা আছে। তাছাড়া আমাকে কোনো নাই। বনের পাখির বাসা আছে, কিন্তু আমরা বাসা হারা। 9 বছর রয়েছে বাড়ি আমার এই পঙ্গু, এখন আমার পুরো আনন্দ নাকতে আছে। এই ঘর পাইছি পর আপনাকে আশীর্বাদ দেয়, আমার পুরো আনন্দ নাকতে আছে। এই মানুষেরা এবার স্থায়ী ঠিকানা পাচ্ছেন। গৃহহীনদের ঘর দেওয়ার বঙ্গবন্ধুর ইচ্ছা পূরণ করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। জন্মশতবার্ষিকীতে 66,000 পরিবারকে 700 বর্গফুটের বাড়ি দেয়া হচ্ছে। মুজিববর্ষের আয়োজন সার্থক করতে এ উদ্যোগ। সরকারের পাশাপাশি অনেক সচ্ছল ব্যক্তিও
এগিয়ে এসেছেন গৃহহীনদের পাশে। পানি সম্পদ উপমন্ত্রী নিজের টাকায় শরীয়তপুরে গড়ে দিয়েছেন 15টি বাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান তো করেনি, এবং তার কর্মীরাও ওনার কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করেন। যে আমার মায়ের নামে বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশন আমরা 2012 থেকে কাজ করে যাচ্ছি। এটা আমাদের নিজেদের অর্থায়নে। এই পর্যন্ত আমরা 6522 জনের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি। এর ভিতরে মাননীয় সংসদ সদস্য, তারপরে বিভিন্ন সংস্থা, সরকারি বেসরকারি, ইভেন আমাদের যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, তারাও 100টি ঘর করে দিবেন। কাজে মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সবাই সাড়া দিয়েছেন। সচিবরাও সারা দেশে 160টি বাড়ি নির্মাণ করে তা হস্তান্তর করেছেন। যারাই ঘর করুক না কেন, এইটি সরকারি তারা ডিজাইনটা ফলো করছে, এবং আমাদের স্থানীয় সরকারি কর্মচারীরা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে এই ঘরগুলো করছেন, এবং সেটিও আমাদের কিন্তু ডেটাবেজে আমরা একই সাথে সংযুক্ত করে নিচ্ছি। যেহেতু আপনি ব্যক্তিগতভাবে দিতে চান, সেক্ষেত্রে আপনার প্রেফারেন্স তো অবশ্যই আছে, তবে আমাদের কাছে যেহেতু তালিকা একটি আছে, সেই তালিকা অনুসরণ করে আপনারা দিতে পারেন। প্রকৃত গৃহহীনরাই যাতে এই ঠাঁই পান, সেজন্য যাচাই বাছাই করা হয়েছে কয়েক ধাপে। প্রকল্পটি সরাসরি তদারক ও বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের স্বপ্ন ছিল শোষিত বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো। তার জন্মশতবর্ষে সেই সব দুস্থ মানুষ যেন শান্তিতে থাকতে পারে, সেজন্য ঘর তৈরি করে দিচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষে তারা পাবেন এরকম 66,000 ঘর, আর এই প্রকল্পে আরও 1 লাখ ঘর যুক্ত হয়ে মোট 1,66,000 ঘর পাবেন মুজিব বর্ষে গৃহহীন মানুষ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাদারীপুর। প্রধানমন্ত্রী অনুমতি না দেয় মার্চে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে না, তবে চলতি বছরই সুবিধাজনক সময়ে মেলা আয়োজন করা সম্ভব হবে বলে আশা করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বুধবার বাণিজ্য মেলার আয়োজন নিয়ে এসব তথ্য জানান মন্ত্রী। তিনি জানান, তবে মার্চেই পূর্বাচলে নির্মাণ হওয়া বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার হস্তান্তর করা হবে। এর আগে মঙ্গলবার ইপিবি থেকে জানানো হয় 17ই মার্চ বসবে না বাণিজ্য মেলার এবারের আসর। ইপিবি থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী মেলা আয়োজনের জন্য পাঠানো প্রস্তাবে অনুমোদন দেননি। নভেম্বর থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এবছর মেলা মার্চে শুরুর প্রস্তাব করা হয়। পূর্বাচলে মেলার স্থায়ী প্রদর্শনী কেন্দ্রে সরাসরি উপস্থিতি এবং অনলাইনে আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো সহ সংশ্লিষ্টরা। করোনা মহামারীর মধ্যেও দেশের অর্থনৈতিক অগ্রগতি সঠিক পথে এগিয়েছে। সরকারের বাস্তবমুখী প্রণোদনা প্যাকেজ সঠিক বাস্তবায়নের কারণে তা সম্ভব হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। বুধবার সংসদে 2020-21 অর্থ বছরের প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়ন অগ্রগতি এবং সমষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, করোনার ক্ষতি মোকাবিলায় সরকার 1,24,053 কোটি টাকার 23টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে, যার ফলে চলতি অর্থ বছরে ব্যবসা বাণিজ্যে গতি এসেছে এবং সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রয়েছে। ফলে এশিয়ার অনেক দেশের চেয়ে বাংলাদেশের জিডিপি ভালো অবস্থানে রয়েছে। এ সময় বেড়েছে দেশের রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি এবং মাথাপিছু আয়। এছাড়াও করোনার টিকা আমদানি ও প্রয়োগের জন্য বরাদ্দ 5,500 কোটি টাকা বাড়ানো হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। বলেন, 18 বছরের ঊর্ধ্বে সবাইকে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে। গোপন সংবাদের ভিত্তিতে পুরান ঢাকার উর্দু রোড থেকে 13 ট্রাক প্লাস্টিক তৈরির কাঁচামাল পিপি দানা জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কর্মকর্তারা জানিয়েছেন, শুল্কমুক্ত সুবিধার এসব পণ্য খোলা বাজারে বিক্রি করা হচ্ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, এর মালিক নীলফামারীর উত্তরা ইপিজেডের কারখানা ও ঢাকার একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠান। রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানকে বন্ডেড ওয়্যারহাউসের আওতায় বিনা শুল্কেই কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে প্রায়ই এই সুবিধায় আনা পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগ ওঠে। গোপন সংবাদের ভিত্তিতে 17 তারিখ দিবাগত রাতে পুরান ঢাকায় অভিযান চালায় কাস্টমস গোয়েন্দারা। সে প্রায় 150 টন পিপি দানা। গোয়েন্দারা জানান, আটকের সময় কিছু ব্যক্তি এর মালিকানা দাবি করলেও তারা প্রকৃত মালিক নন। এরা তো রপ্তানিকারক প্রতিষ্ঠান থাকে, যারা রপ্তানি করবে, এই জন্য রপ্তানিতব্য পণ্যের উৎপাদন কার্যে ব্যবহার করবে এরকম সকল কাঁচামাল আমদানি করে। হয় সরাসরি রপ্তানি অথবা প্রচ্ছন্ন রপ্তানি। তো সেই কাঁচামাল সমূহ আমদানি করে খোলা বাজারে বিক্রি করা অবশ্যই কাস্টমস আইনে একটি অপরাধ এবং এতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়।
আটক পণ্যের বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। এতে জড়িত রাজস্বের পরিমাণ কোটি টাকার বেশি। গোয়েন্দারা জানান, বন্ডেড ওয়্যারহাউসের পণ্য খোলা বাজারে বিক্রি করায় একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় শিল্প। সরকারের রাজস্ব ক্ষতি, এরপরে রপ্তানি পণ্যে ব্যবহার হলো না, এগুলো রপ্তানি হবে না এবং বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসবে না, এটা আরেকটা ক্ষতি। আর এর আরেকটা ক্ষতি হলো যে এইগুলো এই শুল্ককর মুক্তভাবে আনা উপকরণ এইগুলো স্থানীয় বাজারে প্রবেশ করে। স্থানীয় বাজারে প্রবেশ করার ফলে স্থানীয় যে শিল্প, সেই শিল্প তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। আটক পণ্যের বিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন গোয়েন্দারা। তারা জানান, অপরাধ প্রমাণ হলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের উদ্যোগ নেওয়া হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সালিসের নামে নির্যাতনের অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। এ নিয়ে দায়ের হয়েছে বেশ কয়েকটি মামলাও। ভুক্তভোগীদের তথ্য বলছে, গত 6 মাসে জেলায় কয়েকজন ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছেন অন্তত 20 জন। 2020 সালের আগস্টে চুরির অভিযোগে কৃষক আমির হোসেনকে গাছের সাথে বেঁধে মারধর করা হয়। পরে সদর উপজেলায় চর রমণীমোহন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ সোয়াল সহ 16 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ভুক্তভোগী ওই কৃষক। এরপর সেপ্টেম্বরে একই উপজেলার কুশাখালী ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগে পল্লী চিকিৎসক কামাল উদ্দিনকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। গত 6 মাসে রামগঞ্জের ভোলাকোট, সদর উপজেলার তেওয়ারীগঞ্জ, দিঘলি, রামগতি চর আলগি ও কমলনগর উপজেলার চরমাঠিন সহ বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে অন্তত 20টি। দায়ের হয়েছে 15টি মামলা। চেয়ারম্যান নুরুল আমিন নির্বাচিত হওয়ার পর থেকে অনেক নিরীহ মানুষের উপর নির্যাতন করে এবং সালিশি কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেয়। আমার কোনো কথাই শুনে না, 2বার আমাকে মারতে হয়েছে। পরে আমি যখন বলছি যে আমার কথা শুনেন না আপনি, আমার বলছি যে একটি কথা বলবি, তার আমার টয়লেটের ভিতরে নিয়ে। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জনপ্রতিনিধিরা বলছেন ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তারা। সালিশের নামে কোনো তারপরে যায় এই আমার মানুষ বলবো টাকা পয়সা, আমি বলবো তারপরে মানে একটা ছাড় বিনিময়ে কোনো সালিশ দরবার আমি করি না। তারা কেউ মারো না, যদি রাত্রিবেলা যখন দর্শে পাবলিকের দর্শে রাত্রে 2-4টা দিতে পারে এই, কিন্তু সন্ধ্যায় যখন আমার মেম্বারের বাড়িতে আনছে তখন তাকে একেবারে আমি গিয়ে দিয়েছে বসা। এই ঘটনায় নানা সময় এলাকায় মানববন্ধন সহ বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস পুলিশের। কেউ যদি এই আইনের অপপ্রয়োগ করে বা এই আইনকে নিজের হাতে তুলে নেয়, সে যেই হোক না কেন, তার জন্য দেশের প্রচলিত আইনে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এলাকাবাসীর দাবি, কেউ অপরাধ করলে তাকে সালিশের নামে হয়রানি না করে প্রচলিত আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনায় 14,100-র বেশি মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত 20,63,000-এর বেশি। একদিনে নতুন শনাক্ত 5.5 লাখের বেশি রোগী, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 9,65 লাখ ছাড়ালো। এর মধ্যে যুক্তরাষ্ট্র একদিনে 2,400-র বেশি মৃত্যু, শনাক্ত 1.5 লাখের বেশি রোগী। এদিকে যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ 1,610 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 33,000। ব্রাজিলে মারা গেছে 1,183 জন, নতুন শনাক্ত 63,000-এর বেশি। স্পেনে একদিনে 34,000 রোগী শনাক্ত হয়েছে। বিস্তার বাড়ায় কয়েকটি রাজ্যে গণপরিবহনে কথা বলায় নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন সরকার। জার্মানিতে 35 জনের দেহে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন। চীন সরকার শিনজিয়াং অঞ্চলের উইঘুর ও অন্যান্য মুসলিম জাতিগত সংখ্যালঘুদের উপর গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ করছে বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ কথা জানিয়েছেন। এক বিবৃতিতে মাইক পম্পেও বলেন, চীনে গণহত্যা চলছে এবং উইঘুরদেরকে ধ্বংস করে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টা চালাচ্ছে। চীনা কর্মকর্তারা অরক্ষিত জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে নির্মূল এবং তাদের উপর জোর জবরদস্তি করা হচ্ছে বলেও পম্পেও অভিযোগ করেছেন। পম্পেওর মন্তব্যের সাথে একমত প্রকাশ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র এখন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের আওতায়ও চীনের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ। করোনাকালে টেস্ট খেলুড়ে অন্য প্রায় সব দেশই ক্রিকেটে ফিরেছে আগেই। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুতে তাই ছোট্ট আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিপক্ষ দলকে ধন্যবাদ জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শূন্য গ্যালারিতে স্বাস্থ্যবিধি মেনেই মিরপুরে চলছে সিরিজের প্রথম ওয়ানডে।
মাঠের মাঝে তামিম ইকবাল আর জেসন মোহাম্মদের সামনে স্ট্যান্ড দেয়া মাইক্রোফোন। না, এটা কোনো কনসার্ট নয়, বরং টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ক্ষণ। করোনাকালের ক্রিকেটে এটাই রীতি। অধিনায়কত্বের যাত্রার শুরুতে টস ভাগ্য থাকলো তামিমের পাশেই। মেঘলা আবহাওয়া কাজে লাগানোর সুযোগ তাই হাতছাড়া হয়নি। প্রায় 1 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি আমরা। ওয়ানডে সুপার লিগও শুরু হয়েছে এই আসর দিয়ে। আশা করছি প্রতিটি ম্যাচই ভালো খেলবো আমরা। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় তরুণদের সুযোগ দেওয়া হবে সামনে। বিসিবির পক্ষ থেকে ছিল ছোট্ট আনুষ্ঠানিকতা। প্রায় 1 বছরের অপেক্ষার অবসান বলে কথা। This is the moment we all have been waiting for. এই মুহূর্তটির জন্যই আমরা অপেক্ষা করেছি। বাংলাদেশে আসার জন্য ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ জানাই। করোনা বিরতির পর ওদের সহযোগিতায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ। এই মুহূর্ত এখন উদযাপন। of the return of international cricket in Bangladesh. এরপর 2 অধিনায়ক বেলুন উড়িয়ে ঘোষণা দিলেন এই ভূখণ্ডেও করোনাকে জয় করে ফিরল আন্তর্জাতিক ক্রিকেট। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনেও শরিক হলো 2 দল। মাঠের মাঝে হাঁটু গেড়ে বসার এমন দৃশ্য খেলাধুলা অঙ্গনকে করেছে একাত্ম। বাংলাদেশের হয়ে 2 তরুণের অভিষেকের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত একাদশে সুযোগ পেলেন শুধু হাসান মাহমুদ। তরুণ এই পেসারকে ওয়ানডে ক্যাপ তুলে দেন অধিনায়ক তামিম। সবশেষে মাঠে নামার পালা। সেখানে সবার আগে সাকিব আল হাসান। মিরপুরের সবুজ ঘাসে পা দেয়া আকুতি তারই যে সবচেয়ে বেশি। 1 বছর নিষেধাজ্ঞা ওঠার পরও প্রায় 3 মাসের অপেক্ষার অবসান। সাকিবের ফিরে আসা অধিনায়ক তামিমের শুরু, হাসান মাহমুদের অভিষেক শূন্য গ্যালারি। এসব মিলেই স্মরণীয় হয়ে থাকলো ক্রিকেটের করোনা জয়। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত সফরকারীদের সংগ্রহ 7 উইকেটে 116 রান। ম্যাচের শুরুতে ছিল ছোট্ট আনুষ্ঠানিকতা। 10 মাস পর বাংলাদেশের মাটিতে ফিরল আন্তর্জাতিক ক্রিকেট। টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। দলীয় 24 রানের মধ্যে মুস্তাফিজের শিকার হয়ে ফেরেন ব্রিস আর জোশুয়া। এরপর ম্যাচের সব আলো কেড়ে নেন প্রায় 1.5 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব। ম্যাকার্থি, জেসন আর বর্নারকে ফিরিয়ে ক্যারিবীয়দের ব্যাকফুটে ঠেলে দেন সাকিব। তার স্পিন সামলাতে অন্যরাও এখন হিমশিম খাচ্ছেন। অন্য 2টি উইকেট নেন অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। International cricket back again in Bangladesh. And that's bowled him. Wicket number 150 at home for Shakib Al Hasan. He's back and he's back. With both hands. Oh, taken! Brilliant! The flying Lytton Das grabs the beauty. হোম অফ ক্রিকেটে মিরপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। এই মুহূর্তে স্টেডিয়ামে রয়েছেন তিনি। জহিরুল, বাংলাদেশের এই মুহূর্তের যে অবস্থান একটু বিশ্লেষণ আপনার কাছ থেকে জানবো। এরই মধ্যে সর্বশেষ খবর 7টি উইকেট হারিয়েছে সফরকারীরা। কি অবস্থা, আর বাংলাদেশের সব মিলে যে পরিকল্পনা ছিল কতটা কি কাজে লাগাতে পারছে এবং ব্যাটিংয়ে কি ধরনের পরিকল্পনা বাংলাদেশের? প্রথমেই বলতে হয় যে মিরপুরে আজকে কিন্তু দিনের শুরুতে সব পরিকল্পনায় ছোট্ট একটা ধাক্কা এসেছে বৃষ্টির কারণে। তারপরও সেই বৃষ্টির ধাক্কা কিন্তু আসলে যতটা না ওয়েস্ট ইন্ডিজের উপর পড়েছে, বাংলাদেশকে কিন্তু সেই বৃষ্টি আসলে ফেভার করেছে। আমরা দেখেছি যে কন্ডিশনটা তৈরি, ওভারকাস্ট কন্ডিশনে মুস্তাফিজুর রহমান নতুন বলে তার সামর্থ্য নিয়ে কিছু প্রশ্ন ছিল, কিন্তু আজ কিন্তু তিনি সেই প্রশ্নের জবাব দিয়েছেন। দুর্দান্ত কিছু ডেলিভারি আমরা দেখেছি, মুস্তাফিজের বুদ্ধি খাটিয়ে বল করেছেন এবং তার বড় একটা প্রশ্ন ছিল যে মুস্তাফিজ কি ইনওয়ার্ড সুইং সেটা কি তিনি করতে পারেন কিনা। সেই প্রশ্নের জবাব কিন্তু আজকে মুস্তাফিজ প্রথম উইকেটটি তুলে কিন্তু দেখিয়েছেন যে তিনি বোলিংয়ে কিছু উন্নতি এনেছেন। 15 মাস পর সাকিব আল হাসান উইকেটে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে যেই পারফরমেন্সটা দেখিয়েছেন, আমি একটা জিনিস বলতে চাই, এর মাঝে কিন্তু সবশেষ 10 মাসে 2টি ঘরোয়া টুর্নামেন্ট খেলেছে এবং বাংলাদেশ দলের কোনো স্পিনার কিন্তু এই 2টি ঘরোয়া আসরে এত ভালো পারফরমেন্স করতে পারেনি। 7 ওভার বল করে 8 রানে 3 উইকেট। আমরা দেখেছি যে মিরপুরের উইকেটে কিছু চেঞ্জ এসেছে, যেখানে পেসাররা সুবিধা পেয়েছে এবং সবশেষ 2টি ঘরোয়া টুর্নামেন্ট পেসাররা ডোমিনেট করেছে। সেখানে আজকে সাকিব কিন্তু এক্সেপশন করে দিয়েছেন এবং ঘরোয়া
টুর্নামেন্টগুলোতে আমরা দেখেছি সাকিব সে অর্থে সপ্রতিভ ছিলেন না, কিন্তু সবসময় এই বিষয়টি আসে যে ঘরোয়া ক্রিকেটে সাকিব সপ্রতিভ থাকেন না, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে বেশ অভিষেক পেসার হাসান মাহমুদও কিন্তু এর মধ্যে 2টি উইকেট নিয়েছেন। একটু জানতে চাইবো যে ম্যাচ বিরতিতে ইনিংস বিরতিতে কথা বলার কথা ছিল বিসিবির সভাপতির, তিনি কি কথা বলবেন এবং কি নিয়ে আলোচনা হতে পারে? হাসান মাহমুদ প্রসঙ্গে আসি। হাসান মাহমুদের বিষয়টা থার্ড পেসার হিসেবে আসলে তিনি তার বিকেএসপিতে যে প্রস্তুতি ম্যাচটি খেলেছিলেন সে পারফরমেন্সেই কিন্তু মূলত হাসান মাহমুদ চলে এসেছেন। এর আগেও যতগুলো ঘরোয়া টুর্নামেন্ট ছিল বেশ ধারাবাহিক ছিলেন, এবং এই পেসারের একটা শক্তির জায়গা হচ্ছে তিনি নতুন বলে যেমন কার্যকর, পুরনো বলেও তিনি কিন্তু বেশ ভালো রিভার্স সুইং বলেন বেশ ভালো ধারাবাহিকতা দেখাতে পারেন। সেটার প্রতিফলন কিন্তু আজকে টুর্নামেন্টে আজকে প্রথম ম্যাচে আমরা দেখেছি। শুরুর 3 ওভারটা কিন্তু খুব একটা ইমপ্রেসিভ হয়নি, একটু শঙ্কা ছিল যে আসলে কি হতে যাচ্ছে, কিন্তু হাসান মাহমুদ পরবর্তীতে বল একটু পুরনো হবার পর যখন তিনি বোলিং করার সুযোগ পেয়েছেন তখন কিন্তু তিনি তার সামর্থ্য দেখিয়ে দিয়েছেন এবং 2টি উইকেট নিয়ে নিয়েছেন। আপনি ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে বাংলাদেশের ব্যাটিংয়ের পরিকল্পনার কথা বলছিলেন, আমি সমস্যার কারণে সে বিষয়টি কথা বলতে পারিনি। বাংলাদেশের জন্য এখন ওয়েস্ট ইন্ডিজ যেভাবে এগুচ্ছে আসলে বাংলাদেশের জন্য আসলে বোলাররাই কাজ খুব সহজ করে দিয়েছে, এবং যেভাবে এগোচ্ছে 150 অ্যাটেন্ড করা ওয়েস্ট ইন্ডিজের জন্য বেশ কঠিন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশের জন্য আমরা দেখেছি যে ব্যাটসম্যানদের জন্য কিছু সীমাবদ্ধতা ছিল। 2টি আসলে ঘরোয়া টুর্নামেন্টে ব্যাটসম্যানরা সে অর্থে পারফর্ম করতে পারেনি। তো ব্যাটসম্যানদের সামনে কিন্তু এই যদি 150 রানের মধ্যে যদি স্কোরটা হয়ে যায় তখন চাপটা থাকবে না সে অর্থে, এবং নিজেদের সামর্থ্য প্রমাণের বেশ দারুণ একটা সুযোগ থাকছে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলছে, সেই খবরের বিস্তারিত নিয়ে মিরপুর থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী। ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে লেস্টার সিটি। চেলসিকে 2-0 গোলে হারিয়েছে দ্য ফক্সেস। ঘরের মাঠে শুরু থেকে দাপুটে লেস্টার, উইলফ্রেড দিদির গোলে শুরুতেই এগিয়ে যায় ব্র্যান্ডন রজার্সের দল। পাল্টা আক্রমণে ম্যাচে ফেরার লক্ষ্য চেলসির, তবে লেস্টারের জমাট রক্ষণে ব্যর্থ হয়েছে অলিভিয়ের জিরু, ট্যামি আব্রাহামদের গোলের চেষ্টা। উল্টো প্রথমার্ধের শেষ দিকে জেমস ম্যাডিসনের গোলে বাড়ে ব্যবধান। দ্বিতীয়ার্ধে গোল পায়নি কোনো দল। এই জয়ে 19 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লেস্টার। এক ম্যাচ কম খেলে 37 পয়েন্ট নিয়ে দুয়ে ম্যান ইউনাইটেড। সুপারকোপা ইতালিয়ার ফাইনালে আজ ইউভেন্টাসের প্রতিপক্ষ নাপোলি। মাপে স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। একই সময়ে কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদের চ্যালেঞ্জ আলকোয়ানো। এদিকে সোয়া 2টায় ইপিএলের শীর্ষস্থান পুনরুদ্ধারে ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে ফুলহ্যামের বিপক্ষে। এর আগে রাত 12টায় ম্যান সিটির অতিথি অ্যাস্টন ভিলা। ইউভেন্টাসকে কাঁদিয়ে নাপোলির শিরোপা উৎসব, রোনালদো দিবালারা সাক্ষী অঘটনের। আবারও রোমাঞ্চের উপলক্ষ ইউভেন্টাসের সামনে চিরচেনা নাপোলি। মৌসুমের প্রথম শিরোপা জিতে ইন্টার মিলান লজ্জা ভুলতে চায় তুরিনের ওল্ড লেডিরা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ রোনালদোর। গুরুত্বপূর্ণ ম্যাচে আইসোলেশনে আছেন আলেক্সান্দ্রো হুয়ান কোয়াদ্রাদো, মাথিস ডিলিট। চোটের কারণে অনিশ্চিত পাওলো দিবালা। অন্যদিকে নাপোলির প্রধান অস্ত্র ক্রিস মের্টেন্স আনফিট। পরিসংখ্যান ইউভেন্টাসের পক্ষে, মুখোমুখি 36 দেখায় 13 হারের বিপরীতে ইউভদের জয় 19টিতে। স্প্যানিশ সুপারকোপার হতাশা ভুলতে অখ্যাত রিয়াল মাদ্রিদের চ্যালেঞ্জ আলকোয়ানো। প্রতিপক্ষ দুর্বল হওয়ায় সাইড বেঞ্চ পরখের সুযোগ জিদানের। ভ্রমণ ঝক্কি এড়াতে বিশ্রামে থাকতে পারেন 2 অভিজ্ঞ রাফায়েল ভারান ও সার্জিও রামোস। ইপিএলেও আছে জমজমাট লড়াই। অদম্য ম্যান সিটির পরীক্ষা অ্যাস্টন ভিলা। টানা 6 জয়ের খোঁজে সিটিজেনরা। পরিসংখ্যান ম্যান সিটির অনুপ্রেরণা। তবে অ্যাস্টন ভিলার বিপক্ষে অস্বস্তি, ফিট নন লাপোর্তে, আগুয়েরো, ডি ব্রুইনা। আরেক ইংলিশ জায়ান্ট ম্যান ইউনাইটেডের শীর্ষস্থান পুনরুদ্ধারের লড়াই। ফুলহ্যামের মাঠে জয় পেলেই লেস্টারকে টপকে টেবিলের শীর্ষে উঠবে রেড ডেভিলস। মৌসুমে দুর্দান্ত সুলশায়ারের দল অপরাজিত আছে শেষ 11 ম্যাচে। টানা খেলার ধকল কাটাতে বিশ্রামে থাকতে পারেন ব্রুনো ফার্নান্দেস ও হ্যারি ম্যাগুয়ের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বিরতিহীন সংবাদ দুপুরের আয়োজন আজ পর্যন্ত। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।